আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। নমস্কার, এনপিএস নিউজে আপনাদের আরো একবার স্বাগত। সবার সাথে সবার মাঝে আমি আছি শেখর, সব সময় আপনাদের পাশে। আজকে হাওড়া জেলার সভাপতি পলাশ ভান্ডারী মহাশয় অবভিয়াসলি কংগ্রেস করেন। আমরা শুনে নেব ওনার মুখে 2021কে নিয়ে উনি কি বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেন। আসুন পরিচয় করে দিই হাওড়া জেলার সভাপতি পলাশ ভান্ডারী মহাশয়ের সঙ্গে। পলাশবাবু, একটা প্রশ্ন, যে কংগ্রেস 2011 সালে পুনর্বার মনে আছে যে ফাঁকুড়িয়া বসে মিটিং হয়েছিল, সেই সময় সিট অ্যাডজাস্টমেন্ট করে 2011-তে মমতা ব্যানার্জিকে আনতে কংগ্রেসের লিডার তখন হাওড়া জেলায় 16খানা সিটের মধ্যে কংগ্রেস অসীম সিটে জিতেছিল। পরবর্তীকালে 2016-তে বামপন্থীদের সঙ্গে সিট অ্যাডজাস্টমেন্ট করে সেই অসুবিধাই কিন্তু এবারে 2016-তে 2021-এ 16টা সিটের কি ফলাফল? আমি আপনাদের একটা কথা একটু সঙ্গে বলতে চাই। আপনারা 2011 সালে যে হিসাবটা দিলেন, হিসাবটা একটু ভুলিয়ে গেল। অর্থাৎ কংগ্রেসের সঙ্গে যখন তৃণমূল কংগ্রেসের জোট হলো 11 সালে বামপন্থীদের আঘাতে হঠাৎ, তখন আমরা একটা সিট পেলাম। এটা যুক্তি না, আমরা 16টা সিটই পেয়েছিলাম, 15টা তৃণমূল, একটা। তৃণমূল দাবি করে নিতে পারে যে ওটা আমাদের সিট, কিন্তু তারা তো আমাদের সঙ্গে জোটে জিতেছে, ফলে 16টা সিটই তখন জিতেছিলাম। গতবারে বামপন্থীদের সঙ্গে জোট করার পর আমরা একটা সিট জিতেছিলাম। তার বহু কারণ আছে, জোটটা সঠিকভাবে তৈরি করা যায়নি, বড্ড কম সময় ছিল। একই সঙ্গে পশ্চিম বাংলার চেহারা এবং ভোটটাই করতে দেওয়া হয়নি। এবারও আমি জানি না ভোটটা আদৌ করানো যাবে। নির্বাচন কমিশন যদি শক্ত হাতে ভোট করাতে পারে, এবারে আমরা প্রমাণ করে দেবো যে হাওড়া জেলায় আপনারা জানতে চাচ্ছেন কতগুলো সিট পাবো। আমি বলছি খুব খারাপ অবস্থা হলে পরে আমরা 7 থেকে 8টা সিট পাবোই পাবো হাওড়া জেলায়। তার চেহারা আমি আপনাদের কোনোদিন আসবেন, আমি এক এক করে এক এক সিটের নাম বলে দেবো যে এই সিটগুলো হবে। হ্যাঁ, পলাশবাবু, আপনি তো ছাত্র জগৎ, ছাত্র রাজনীতি করা উঠে আসা একটা মানুষ। সম্ভবত প্রভু জগবন্ধু কলেজে আপনি ছাত্র রাজনীতি করতেন। তো সেই জায়গা থেকে 2021-এ যে আগত ইলেকশন, সেই সম্বন্ধে আপনার অভিমত কি? আমাদের যা মনে হয়েছে যে একদিকে শুধু ধর্মীয় রাজনীতির আখড়ায় যারা নাড়ানাড়ি করছে, বিজেপি চিড়িমিড়ি করছে, এসে এই রাজ্যের লাস্ট 9 বছরে পশ্চিমবাংলাকে মমতা ব্যানার্জি শ্মশানে পরিণত করেছে। শুধু করে খাও। সিন্ডিকেট আজও বন্ধ হয়নি। মমতা ব্যানার্জি বলে যাচ্ছে সিন্ডিকেট বন্ধ করো, বালি খাদা, কয়লা খাদা, এমনকি আমফানের গরিব মানুষদের টাকাও তুলে নিচ্ছে। কিন্তু বিজেপি যারা এখানে এসে বলছে যে মমতা ব্যানার্জি ঘাটাতে হবে এবং মমতা ব্যানার্জি সরে যাবে, তাদের বক্তব্য, তারা আমাদের দলের বক্তব্য হচ্ছে তারা শুধু ধর্মীয় উন্মাদনা নিয়ে। রাম মন্দির আমরা চাই না, আমরা রাম মন্দির চাইনি এ কথা বলিনি। রাম মন্দির, আমি হিন্দু ছিলাম, আমরা রাম মন্দির, কিন্তু সঙ্গে রাম রাজত্ব। বাজারে লোকে হাসছে আর স্লোগান দিচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা, বলছে কাকে ভোট দিলে কাকা, পেঁয়াজের দাম 80 টাকা। কোথায় আছে বাজারে পেট্রোল ডিজেল? আব আচ্ছা দিন আগে 84 টাকা 85 টাকা পেট্রোল ডিজেল। বাজারে 40 টাকা কেজি আলু, 80 টাকা কেজি পেঁয়াজ। কৃষকের উপর অত্যাচার, শ্রমিকের উপর অত্যাচার, পার্লামেন্টে আলোচনা ছাড়া যাতা বিল। ফলে এই পরিস্থিতিতে একমাত্র বিকল্প হতে পারে দেশের ক্ষেত্রে এবং রাজ্যের ক্ষেত্রে কংগ্রেস ছাড়া কোনো গতি নেই ভারতবর্ষে। এবং বাংলার মানুষ দীর্ঘদিন কংগ্রেসকে থেকে সরে আছে। বামপন্থীরা দীর্ঘদিন ছিল, বামপন্থীরা চলে যাওয়ার পর ভাবলো বাংলার মানুষ যে বোধহয় একটা নতুন সোনার বাংলা তৈরি হয়। ওই সোনার বাংলার সিম্বল যেটা আছে ওটা তৈরি হয়েছে, তার বেশি কিছু হয়নি। বরং বাংলা সোনার না হয়ে শ্মশানের বাংলা। আচ্ছা, 34 বছর সিপিএম এর যে রাজত্ব ছিল, সেখানে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের আগাগোড়া একটা ক্লাস ছিল। কিন্তু 2021-এর যে ইলেকশন আসছে, তাতে আসন সমঝোতা নিয়ে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একটা বোঝাপড়া চলছে। সেই সম্বন্ধে ব্যাপার হচ্ছে সিপিএম এর সঙ্গে ক্লাস, মানে সিপিএম এর সঙ্গে বরাবরই ক্লাস ছিল। কেন আজকেও কেরলে সিপিএম এর সঙ্গে লড়াই আমাদের আছে। কিন্তু প্রাসঙ্গিকতা এখানে সিপিএম আজকেই করুক, অন্তত দলটা ধর্ম নিয়ে রাজনীতি করে। মমতা ব্যানার্জি হেজাব করে ধর্ম দেখাচ্ছে, অর্থাৎ মুসলমান ধর্মকে সিগন্যাল দিচ্ছে।
আর এরা রাম মন্দির, রাম, হনুমান এই নিয়ে ঘুরোড়ি করছে। সিপিএম আজ যাই করুক, সিপিএম ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে আমরা সিপিএমকে সেই জায়গাটা দেখতে চাই, যে যাতে কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আগে আসে। সিপিএম এর সঙ্গে অর্থনৈতিকগতভাবে আমাদের কিছু কিছু জায়গায় গরমিল ছিল, চলার পথে অনেক টানা পড়ে গেল, কিন্তু ইস্যু ভিত্তিক আজকের পরিস্থিতিতে রাজ্য যখন তলানিতে চলে যাচ্ছে 2021-এ, মানে সেচের অবস্থায় এসে দাঁড়িয়েছে। এখনই সিপিএম এটা বুঝেছে যে ভারতবর্ষকে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের গণতন্ত্র মানছে না, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা মানছে না, ভারতবর্ষের জুডিশিয়ারি ফেল করছে, ভারতবর্ষের বিচার ব্যবস্থা আজকে লোকে প্রশ্ন করতে শুরু করে। ঠিক একই সঙ্গে ভারতবর্ষের ডেমোক্রেসি আজকে ভুলুন্ঠিত, একটার পর একটা ঘটনা ঘটছে গোটা ভারতবর্ষ। সেখানে সিপিএম দলের রাজ্যেই করুন না কেন, প্রাসঙ্গিকতা শুধু তো বাংলায় নয়, কেরলে আছে, ত্রিপুরায় আছে, অন্ধ্রে পোর্শনালি আছে, রাজস্থানে পোর্শনালি আছে। সেই হিসেবে ওরা ওভারঅল বুঝেছে যে কংগ্রেসের পাশে দাঁড়ানো ছাড়া ভারতবর্ষ তথা বাংলাকে বাঁচানো কোনো রাস্তা নেই। তাই সিপিএম সঙ্গে আমরা যোগ করতে রাজি এই কারণে যে ধর্মীয় উন্মাদনার বাইরে থেকে দেশটাকে বাঁচাতে হবে, বাংলাটাকে। তার মানে আপনার কথা থেকে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে, আমাদের দর্শকরা যেটা বোঝার চেষ্টা করবেন, যে মমতা ব্যানার্জি তৃণমূল সরকার তার থেকে সিপিএম সরকার অনেকটা ভালো। এটা একেবারেই বোধহয় মানে দিনের আলোর মতো সত্যি হতে আরম্ভ হয়েছে। আমরা মমতা ব্যানার্জিকে এনেছিলাম সিপিএম সরকারকে উৎখাত করতে, আজ থেকে 9 বছর আগে, আপনাদের মনে আছে, বাংলার মানুষের মনে আছে। কিন্তু একই সঙ্গে এটাও পরিষ্কার যে আশা নিয়ে, যে ভরসা নিয়ে বাংলার মানুষ সেদিন কংগ্রেস পাশে দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জি, সেই আশা 1% পূরণ হয়েছে বলে মনে হয়। কিন্তু দেখা যাচ্ছে একটা লুঠের রাজত্ব হয়েছে। এর মানে এই নয় আপনারা বলবেন যে সিপিএম এর আমলে লুট হয়। আপনারা এই কথা অনেক সময় বলে থাকেন, সাংবাদিক বন্ধুরা বলেন যে গোটা ভারতবর্ষে সব রাজনৈতিক দলই কিছু ক্রিমিনাল আছে, থাকতে পারে, ভারতবর্ষ জুড়ে কংগ্রেস। কিন্তু সেই ক্রিমিনালদের বিরুদ্ধে বন্দোবস্তের কথাটা আপনাকে বলে দেবো। মমতা ব্যানার্জি বলেছিলেন যারা নারদার টাকা নিয়েছে আগে জানলে তাদের টিকিট দিতাম, তাদের প্রত্যেককে টিকিট দিয়েছেন এবং তারা জিতেছে। আজকে মমতা ব্যানার্জি তা বলছেন ও হয়ে গেছে, যা গেছে তা যাক। এই মমতা ব্যানার্জি স্লোগান, মানে গান ধরছেন, যা গেছে তা যাক। আর কংগ্রেস কি করেছিল না, কমনওয়েলথ গেমসের কেলেঙ্কারি সুরেশ কালমাদির বিরুদ্ধে ক্লেম উঠেছিল, সুরেশ কালমাদিকে জেলে ভরে রেখেছে কংগ্রেস। আজকেও মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকালেন। এটা কিন্তু তফাৎটা বুঝে নেবেন, সব রাজনৈতিক দল কিন্তু একসঙ্গে চলেন। কংগ্রেসের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলোর তফাৎ এই, কংগ্রেস সুরেশ কালমাদিকে নিজের মন্ত্রী, কংগ্রেস দলের মন্ত্রী, তাকে জেলে পুরেছিল। কানিমোজিকে জেল খাটতে হয়েছে কংগ্রেসের সহযোগী দল হিসেবে, রাজাকে জেল খাটতে হয়েছে, ডি রাজা সম্ভবত তার নাম, তাকে জেল খাটতে হয়েছে। তাহলে কংগ্রেসের সঙ্গে অন্য রাজনৈতিক দলগুলো আকাশ পাতাল। ক্রিমিনাল থাকতে পারে, ক্রাইম থাকতে পারে, কিন্তু সেই ক্রাইমকে রোখার জন্য দলের যে সর্বশক্তি নিয়োগ করা, সেই শক্তি সোনিয়া গান্ধী পারে সেটা করতে। বাকি রাজনৈতিক দলগুলো, আমরা তো দলগুলো তো সরকারের দল চলছে, ভারতবর্ষের মানুষ বুঝবো। 2021 সামনে যে বিধানসভা ইলেকশন, তো সেখানে আপনি কি ভাবছেন যে কংগ্রেস এবং সিপিএম এর যে আসন সমঝোতা নিয়ে বাংলায় যে ভোট হবে, তাতে কি আপনারা ফুলফিল হবেন? আমার ধারণা, দেখুন পরিষ্কার কথা, বাংলার মানুষ আজকে বুঝতে শিখেছে সে যে আমপানে যারা মানে নিপীড়িত, আমপানে যারা আক্রান্ত, তাদের টাকাগুলো যখন খেয়ে নিচ্ছে, বাংলার মানুষ আজ বলতে পরিষ্কার করে চাইছে যে অধীর চৌধুরী লিয়াও। বাংলার মানুষের কাছে একটা আস্থা জুগেছে, পরিযায়ী শ্রমিক তারা নরেন্দ্র মোদী দেশে ঢুকতে দেবে না, ট্রেন চালাবে না। মমতা ব্যানার্জি বলছে করোনা এক্সপ্রেস আনছো। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অধীর চৌধুরী গোটা ভারতবর্ষের প্রান্তে প্রান্তে, ভারতবর্ষের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার, তারা হেঁটে আসছে 1500 কিলোমিটার, 1200 কিলোমিটার, মানে পাগলের মতো অবস্থা, বাচ্চা কাচ্চার সঙ্গে স্ত্রী পুত্র নিয়ে হেঁটে আসছে। সেই অবস্থাতে অধীর চৌধুরী তাদের পাশে দাঁড়িয়ে। তাই গোটা বাংলা জুড়ে একটা আওয়াজ উঠছে যে অধীর চৌধুরীকে লিয়াও। আর অধীর চৌধুরীকে লিয়াও বামপন্থীরা যদি আমাদের সঙ্গে আলোচনা চলছে, বিভিন্ন স্তরেতে, জেলা লেভেলেও আলোচনা চলছে, প্রদেশ লেভেলেও আলোচনা চলছে, আমাদের আব্দুল মান্নানের নেতৃত্বে সেই আলোচনা আগামী দিনেও চলতে থাকবে এবং আমরা আশা করছি সেটা খুব ফ্রুটফুল হবে। এবং আসুক, আপনারা দেখবেন ডিসেম্বর মাসের মধ্যে গোটা পশ্চিমবাংলার চেহারা একটা অন্য রাজনৈতিক রূপে দেখবে। কিন্তু একটা প্রশ্ন, মানে চারিদিকে যেটা সমালোচিত হচ্ছে, সিপিএম এবং কংগ্রেস এই যে আসন সমঝোতা নিয়ে যে রাজনৈতিক মানে লিডটা করতে চলেছে, সেখানে অ্যান্টি কিছু দলের মানুষ সেটা আলোচনা করছেন যে আখেরে কিন্তু টিএমসিরই লাভটা হয়। কারণ আসন সমঝোতা মানে হচ্ছে অ্যান্টি লবি হচ্ছে বিজেপি অ্যান্ড হচ্ছে টিএমসি। সেখানে যদি বিজেপির মতো আলাদা লড়ে,
এবং যদি সিপিএম এবং কংগ্রেস যদি একসঙ্গে লড়ে তাহলে অটোমেটিক্যালি কিন্তু টিএমসির পাল্লাটা ভারী হবে। আজকে আজকে যুক্তিতে এটা বোঝাচ্ছে বিজেপি এই কথাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে কংগ্রেস সিপিএম, তাহলে কি বলতে চাইছেন পশ্চিমবাংলাকে কংগ্রেস সিপিএম তার পাত্তাড়ি গুটিয়ে ঘরে চলে যাবে? অঙ্কটাই বিজেপি এ ধরনের একটা আওয়াজ তোলার চেষ্টা করছে। এটা দিদি তার নিজের পুরুষ দিয়ে নিজের পায়ে মেরেছে। 18খানা এমপি সিট বিজেপি রাজ্যে করে। দিদির লক্ষ্য হচ্ছে, দিদির মোদির একটা অশুভ আঁতাত আছে, যেটাকে আমরা হিন্দিতে মিলি ভগত বলে থাকি। একটা অশুভ আঁতাত এবং অশুভ চক্রান্ত চলছে। সেটা হচ্ছে দিদির সঙ্গে মোদির গটাপে বক্তব্য এই যে হয় তুমি থাকো নয়, অর্থাৎ আমি মুসলমানদের ভোট নিয়ে থাকি, দিদির বক্তব্য তুমি হিন্দু নিয়েছো। মাঝখানে কংগ্রেস সিপিএম আধা ইদার আধা উদার আধা মেরে পিছিয়েও করে চলে গেছে। কিন্তু বাংলার মানুষ এত বোকা নয়, বাংলার মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন। তারা জানে কংগ্রেস সিপিএম থাকলে অন্তত ধর্মীয় অনুমোদনার বাইরে থেকে ভুল থাকে, ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, কিন্তু সেটাকে রিকভারির চেষ্টা করা হয়। এরা সেটাকে চেষ্টা না করে ডুবিয়ে দিতে চায়। তাই বিজেপি এবং তার দোষক তৃণমূল এরা দুজন একই রাস্তায় হাঁটে, এর ভেতরে কোনো তফাৎ নেই। বাংলার মানুষ আজকে এটা বুঝতে শিখেছে যে তৃণমূলকে 10 বছর দিয়ে দেখেছে। আর বিজেপির গোটা রাজ্যের চেহারার সঙ্গে রাষ্ট্রের চেহারা দেখছেন, তারা তো রাষ্ট্রটাও জুড়ে বিজেপি আছে। তারা কোথায় সরকারকে নিয়ে যাচ্ছে বাংলার মানুষ কি চোখ বুঝে আছে? আজকে হাতরাসের ঘটনা নিয়ে বাংলার মানুষ চোখ বুঝে আছে। আজকে ডাক্তার কাফিল খান, আপনাদের সাংবাদিকরা, আপনারা তো চোখ বুঝে নেই সিদ্দিক কাপ্পানের অবস্থা কোথায়। কি না, তিনি হাতরাসে যেতে চান, এটা তার অপরাধ, অতএব তাকে জেলে ভরে। কেন না মুসলমান? ওমর খালি ছাত্র, তাকে জেলে ভরে দাও, জেএনএম ছাত্র। ডাক্তার কাফিল খান, 6 মাস তাকে জেলে ভরে রাখা হবে। কি কোথায় যাচ্ছে? বাংলার মানুষ ধর্মনিরপেক্ষ শক্তিকে সবসময় চেয়ে এসেছে, চিরকাল চাইছে, আজকেও চাইছে। এটা পরিষ্কার হয়ে যাবে আপনার 2021। বাংলার মানুষ, সাধারণ মানুষ, নিডি ফ্যামিলি বা খুব গরিব মানুষ, তারাই রাজনীতি বোঝে। তারা শুধু বোঝে নিজেদের সেবা, অর্থাৎ মানব সেবা। সেই জায়গায় বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো এমন ভাবে ট্রিটমেন্ট করছে যার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ কিন্তু নিপীড়িত হচ্ছে। তাহলে আপনার বক্তব্য হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেসের যদি যৌথ প্রয়াসে যদি আমাদের বেঙ্গলে আসন পায় তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে। প্রথম কথা আপনাকে বলি, সাধারণ মানুষ উপকৃত হবে শুধু নয়, কংগ্রেস ছাড়া, কংগ্রেস ব্যতী রেখে দেশের এমন 4টে প্রজেক্টের নাম আপনারা সাংবাদিকরা, আমি কয়েকদিন সময় দিলাম, 1 মাস খুঁজে বের করুন, যেটা কংগ্রেস ব্যতী রেখে কেউ করে। তাহলে দেশের মানুষের উপকারের স্বার্থে আজকে 100 দিনের কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প তৈরি করা হয়েছিল, যে প্রকল্পের জন্য নরেন্দ্র মোদী সেদিন বলেছিল কংগ্রেস গর্ত খোঁড়া প্রকল্প খুলে। আজকে এই অতিমারির ফলে করোনাকালে নরেন্দ্র মোদী 1,03,000 কোটি টাকা অ্যালটমেন্ট করেছেন শুধু খালি ওই এনডিএনআরই, অর্থাৎ 100 দিনের কর্মসংস্থান নিশ্চয়তা। তাহলে নরেন্দ্র মোদী কি কংগ্রেস গর্ত খুলে নরেন্দ্র মোদী কবর খুঁজছেন? তাহলে কংগ্রেসকে ব্যতী রেখে দেশের উন্নয়নে মিড ডে মিল, 100 দিনের কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, শিশু শিক্ষা, অঙ্গনওয়াড়ি থেকে সর্বশিক্ষা সব কংগ্রেসের করা। আপনি 4টে প্রজেক্টের নাম বলতে পারবেন না যা হয়েছে। আর দিদি আবার কখনো কখনো কেন্দ্রের প্রজেক্টগুলোতে মেড ইন বেঙ্গল বলে চাইছে। বাংলার উন্নয়নের কোনো কথা নেই। কোথাও কেউ ভাইব্রেন্ট গুজরাট দেখাচ্ছে মোদী, আর দিদি দেখাচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। কোন রাস্তা আছে বাংলার উন্নয়নের? কোন রাস্তা হয়েছে আজ পর্যন্ত? হয়নি। এটা হওয়ার কোনো রাস্তা হবে? ফলে সাধারণ মানুষের উপকার হবে, এটা আমার স্থির বিশ্বাস, ফ্রম কোর অফ মাই হার্ট, আমার অন্তর থেকে বিশ্বাস করি। কংগ্রেস সিপিএম আপনাকে রাস্তাটার উপর দিয়ে বাঁধিয়ে দেবে, কংগ্রেস সিপিএম সাধারণ গরিব মানুষের সোনা দিয়ে বাড়ি বাঁধিয়ে দেবে, কিন্তু কংগ্রেস মানুষ দেশে একটা ঠিকই দিতে পারে, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। এবং সেটা এতকাল হয়ে এসেছে, স্বাধীনতার 70 বছর 73 বছর পার করেছি আমরা, তার 56 বছর দেশ শাসন করে কংগ্রেস সেটা প্রমাণ, এটা নতুন করে। আরেকটা কথা বলি পলাশবাবু, যে অতীতে যে রাজনীতি হতো, যে রাজনৈতিক লিডার থাকতো, জনপ্রতিনিধি যারা থাকতেন, তাদের প্রতি সাধারণ নিরীহ মানুষ বলুন, সাধারণ মানুষ তাদেরকে একটা শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, রেসপেক্টের জায়গা রাখে। কিন্তু বর্তমান যে রাজনীতি হচ্ছে বা যে রাজনৈতিক ব্যক্তিত্ব বর্তমানে অবস্থান করছেন, তাদের প্রতি কিন্তু এই সাধারণ মানুষের সেই শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তিটা নেই। এটার কারণ খুব পরিষ্কার। নেতৃত্ব বলতে যেটা বোঝায়, বাংলার নেতার নাম বিধানচন্দ্র রায়, বাংলার নেতার নাম অতুল্য ঘোষ, বাংলার নেতার নাম প্রফুল্ল সেন, বাংলা নেতা।
ভারতবর্ষের নেতা নাম পণ্ডিত জওহরলাল নেহরু। তারা সাধারণ মানুষের স্বার্থে লড়াই করতেন, তারা নিজেদের জীবন বিসর্জন দিতে রাজি থাকতেন ফর সেক অফ আওয়ার পিপল। তারা মানুষের জন্য, ইন্দিরা গান্ধী মানুষের জন্য লড়াই করতেন, তাদের উপর একটা আস্থা ছিল। আজকে যারা আছে তারা সকালবেলা কংগ্রেস ছেড়ে তৃণমূলে, বিকেলবেলা তৃণমূলে ছেড়ে বিজেপিতে। সাধারণ মানুষ কিসে আস্থা রাখবে আপনার উপর? আপনি আমার বলুন, কেন রাখবে? সাধারণ মানুষ যে আস্থাহীনতায় ভুগছে, অর্থাৎ কংগ্রেসকে দেশ থেকে সরে যাওয়ার পরে আজকে এমন একটা ডক্টর মনমোহন সিং এর বিশ্বাসযোগ্যতা আর মোদীর বিশ্বাসযোগ্যতা কি এক জায়গায় আছে? মনমোহন সিং কম কথা বলতেন, কাজ বেশি করতেন। নরেন্দ্র মোদী প্রচুর কথা বলতেন এবং মিথ্যাতে মানে ভাওতাতে ভর্তি। আপনার শুরু থেকে বলুন আব আচ্ছা দিন আয়েগা, আচ্ছা দিন এসেছে যদি ঠিক হয়ে থাকে তাহলে বাংলার মানুষ তার উত্তর দেবে। যদি এটা মনে হয়ে থাকে যে ফরেন থেকে পুরো কালাধন লায়েগা, 1 পয়সা হয়েছে থাকে, তাহলে বাংলার মানুষ তার উত্তর দেবে। ফলে মানুষকে ভাওতা দেওয়ার রাজনীতি হচ্ছে। কংগ্রেস ভাওতা দেওয়ার রাজনীতি করে না। কংগ্রেস সাধারণ মানুষের স্বার্থে আত্মশোষিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে যে রাজনীতি আজও করে, বাংলার মানুষ তাতে আস্থা দেখাবে, সেটা আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরিযায়ী শ্রমিকরা যখন বিপদে পড়েছে, লক্ষ লক্ষ শ্রমিক, তখন কেউ না থাকলেও একটা মানুষ পাশে ছিল, তার নাম ছিল অধীর রঞ্জন। ফলে এটাই তো প্রমাণ করে যে আজকে আমরা এখনো সেই জায়গাতে থাকি। প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে, সংগঠনের মধ্যে ইদানিং একটা জিনিস দেখা গেছে, দলবাজি, গোষ্ঠীবাদ। সেটা সিপিএমও থাকতে পারে, কংগ্রেসও থাকতে পারে, তৃণমূলেও থাকতে পারে, বিজেপিরও থাকতে পারে। তার মানে হচ্ছে নিজের স্বার্থে কিন্তু দল করা, স্বার্থে যদি আঘাত লাগে আমি সেই দল থেকে বেরিয়ে যাব। এটা ইদানিং খুব প্রখর হয়েছে। এর কারণ হচ্ছে, আমি আপনাকে পরিষ্কার বলতে পারি, এর কারণ মানে যে বেড়ে যাওয়ার কারণ যেটা জানতে চাচ্ছি, এখানে দায়ী কমপ্লিট মমতা। তিনি নিজের এবং নিজের ভাইপোর স্বার্থে তার দলের লোকেরা যে যা খুশি করবে, যা ইচ্ছে বলবে। মমতা ব্যানার্জির দলের লোক অনুব্রত মন্ডল বলছে, কেষ্ট মন্ডল, যে পুলিশকে বোম মেরে দাও, আমি বলছি বোম মেরে দাও। মমতা ব্যানার্জি বলছে কেষ্টর মাথায় অক্সিজেন কম যায়, কেষ্ট ভালো সংগঠন। তো দলের লোক বলছে মারা গেছে, তার সম্পর্কে আর বলতে চাই না, বাইরে থেকে ছেলে ঢুকিয়ে দেবো, রেপ করে দিয়ে চলে যাবে। সে ভদ্রলোক মারা গেছেন, তিনি এমপি, কোনোদিন একবারও বলেনি ফার্দারে কথা বলতে। আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আমি হাওড়া জেলার সভাপতি থাকাকালীন আমার কাছে অধীর চৌধুরী, সেইভাবেই আমরা দলটা চলে, সোনিয়া গান্ধীর নির্দেশ। যদি এই ধরনের কোনো মঞ্চে আমাদের লোক কোনো কথা বলে, ঘাড় ধরে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। সেই জন্য আমার দায়িত্ব রইল, আপনারা দেখতে থাকুন। এই যে সিচুয়েশনটা, যে দলেই থাকুক, যে হুঙ্কার, সেই হুঙ্কারে কিন্তু শাসিত হচ্ছে সাধারণ মানুষ, নিপীড়িত হচ্ছে সাধারণ মানুষ, কিন্তু তার প্রতিবাদ করার মতো কোনো মানুষ আছে তৈরি হয়। ধান্দাবাজি থাকলে তো প্রতিবাদ হবে। অর্থাৎ যত ইচ্ছে হুঙ্কার দিচ্ছে, একজন বলছে হাত পা ভেঙে দাও, চক্ষু পুড়ে না, আর একজন বলছে যে বোম মেরে দাও, গুলি করে দাও, ইত্যাদি ইত্যাদি। কংগ্রেস এই কথা বলছে না। আপনাদের একটা কথা বলি, আমাদের একটা ধারাবাহিকতা আছে। দলটা 135 বছর পার করেছে। আমার দলের নেতার নাম প্রিয়রঞ্জন রাজবংশী। আমি রানিং গুলো বলছি, পণ্ডিত জওহরলাল নেহরুর কথা বলছি না। আমার দলের নেতার নাম অধীর রঞ্জন চৌধুরী, আমার দলের নেতার নাম প্রিয়রঞ্জন রাজবংশী, আমার দলের নেতার নাম প্রণব মুখার্জি, গত কয়েকদিন আগে এক্সপায়ার করেছে। তাদের মুখ থেকে একটা বাক্য যদি আপনারা কোনোদিন ক্লিপিংসে দেখাতে পারেন, আমি রাজনীতি করা চাই। এই ধরনের কোন শব্দ তারা আটার করছেন, এই ল্যাঙ্গুয়েজ আটার করছেন, তারা ব্যবহার করছেন, আমি দল করা চাই, আপনাদের দায়িত্ব নেব। আমাদের একটা আইডিওলজিক্যাল সংস্কৃতি আছে। কংগ্রেস সেই আইডিওলজিক্যাল ঘরানার বাইরে, সেই সংস্কৃতির বাইরে বেরোবে। পশ্চিমবাংলায় এই কালচার বামপন্থীদের সময় অত্যাচার ছিল, কিন্তু এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আটার করা, বাংলার মুখ্যমন্ত্রীর ল্যাঙ্গুয়েজ দেখেছি কংগ্রেস আমার পেছনে বাঁধ দিয়েছে বলে একটা ইঙ্গিত, এইভাবে একটা মহিলা মুখ্যমন্ত্রী, এটা আমাদের করতে লজ্জা লাগে। আপনাদের ক্যামেরার সামনে নয়, অ্যাকাউন্ট করে দেখাতে পারি না। এই ধরনের বাংলার মানুষ দেখেছি, সময়ের জন্য অপেক্ষা করছে। আপনারা অপেক্ষা করুন, বাংলার মানুষ ভয় পেয়ে চুপ করে আছে। আমার শয়ে শয়ে পার্টি অফিস দখল হয়েছে, বামপন্থীদের হাজারে হাজারে পার্টি অফিস দখল হয়েছে। এই হাওড়া জেলায়, এই সাংগ্রাই কেন্দ্রে আমার পার্টি অফিস দখল হয়েছে। আমি পুলিশের কাছে গেলে আমাকে পুলিশ বলছে যে এক কাজ করুন, ওদের বড় নেতাদের সঙ্গে কথা বলুন। আমরা পরিষ্কার বলি যে স্যার কাটা জায়গা জুতা নেই। মাথা হেট কংগ্রেস কখনো করেনি, আজকে করছে না। যদি কেউ কংগ্রেস করে সত্যিকারে, সে এটা নিশ্চিত। আপনি হাওড়া জেলার সভাপতি হয়ে কি ফিল করছেন? সাধারণ মানুষের জন্য আপনি কি মেসেজ দিতে চাইছেন 2021-এর ইলেকশন নিয়ে? আমি অল্প সময় হাওড়া জেলার দায়িত্ব নিয়েছি, সবে 10-15 দিন হয়েছে আপনাদের। তার মধ্যে আমি এলাকার মানুষের কাছে যাচ্ছি, হাওড়া জেলার সাধারণ মানুষের কাছে যাচ্ছি, আমাদের কংগ্রেস কর্মীদের কাছে যাচ্ছি। আমার মেসেজ একটাই, বাংলাকে যদি টিকিয়ে রাখতে,
বাংলাকে বাংলায় রাখতে হবে। বাংলার যে সংস্কৃতি মমতা ব্যানার্জি ধুয়ে দিয়ে গেছে, বাংলার রুচিবোধকে এত নিচে নামিয়ে দিয়ে গেছে, তার বিরুদ্ধে অবিলম্বে লড়াই চাই। আর আরেকটা শক্তি যাদের ধর্ম নিয়ে যাদের রাজনীতি, এখানে কংগ্রেস জীবন ভোর কখনো দুটো রেলের লাইন যখন পাশাপাশি যায় কখনো প্যারালালি যেতে থাকে, তার ডিস্টেন্স একই থাকে, কখনোই মেলেনি। ওটা আলোচনার মধ্যে আদার কোনো জায়গা নেই যে বিজেপির সঙ্গে কোনো জায়গা আছে। আমাদের পরিষ্কার মত, কংগ্রেস ছাড়া ভারতবর্ষ বাঁচেনি। চিরঞ্জন দাসবংশী বলতেন যে কংগ্রেস ছাড়া ভারতবর্ষের ম্যাপটাই থাকবে না। আজকে 10 বছর 6 বছরে নরেন্দ্র মোদী ভারতবর্ষের ম্যাপে তফাৎ করে দিয়েছেন। 1200 স্কোয়ার কিলোমিটার জায়গা গালওয়ানে আজকে চীন দখল করে আছে। নরেন্দ্র মোদী চীনের নাম নিতে লজ্জা পাচ্ছেন। এটা দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে যে হাজারে হাজারে ভারতীয় জওয়ান সেখানে দাঁড়িয়ে প্রাণ দিচ্ছে, শয়ে শয়ে জওয়ান, আর নরেন্দ্র মোদী বসে বড় কথা বলছেন আর হুঙ্কার ছাড়ছেন। ওই হুঙ্কারে শুকনো কথায় চিঁড়ে ভিজবে না। আমার 1200 স্কোয়ার কিলোমিটার জমি ফেরত চাই। হিম্মত থাকে 56 ইঞ্চি ছাতির হিম্মত দেখার, নাহলে বুঝতে হবে 56 ইঞ্চি ছাতি থাকতে পারে, কলিজাটা একেবারে মুরগির কলিজা নরম। পরিষ্কার কথা। দিদির এ নিয়ে কোনো উচ্চ বাচ্চা নেই, একটা কথা নেই। কংগ্রেস লড়ে যাচ্ছে, রাহুল গান্ধী তার সাধ্যমতো চেষ্টা করছে, প্রিয়াঙ্কা গান্ধী হাতরাতে মহিলাদের জন্য লড়াই নিয়ে চেষ্টা করছে, অধীর রঞ্জন চৌধুরী পরিযায়ী শ্রমিকদের নিয়ে লড়াই করছে, কৃষকদের কালা কৃষি কানুনের বিরুদ্ধে রাহুল গান্ধী হরিয়ানায় পাঞ্জাবে ট্রাক্টর র্যালি করছে, আপনারা দেখছেন। তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। বাট দিস ইজ কংগ্রেস কালচার। তারপরে উঠে তিনি কাউকে কোনো চড়া কথা বলছেন না, বলছেন এটা হতে পারে। দিস ইজ কংগ্রেস। আর এই জন্যই আমরা কংগ্রেস করছি। ভারতবর্ষের মানুষ কংগ্রেসকে দীর্ঘকাল চেনে। কংগ্রেস ইজ হাইলি টেস্টেড একটা দল, রাজনৈতিক দল। স্বাধীনতা উত্তরকালে আমাদের ইতিহাস আছে যেটা এদের নেই, ফলে এরা যা কিছু করতে পারে। এটা বলছি সার্কাসের দল আছে, চলে যাবে। আমরা তো আর হঠাৎ করে আমাদের মানে জন্ম হয়নি রাজনীতিতে। ব্রিটিশ সঙ্গে লড়াইয়ের ইতিহাস আছে, বামপন্থীদের সঙ্গে লড়াইয়ের ইতিহাস আছে, নরেন্দ্র মোদীদের সঙ্গে লড়াইয়ের ইতিহাস আছে, মমতার সঙ্গে লড়াইয়ের ইতিহাস প্রমাণ করবে, সময়ের সময় প্রমাণ করবে। আপনাদের 21 সালে বুঝতে হবে। বর্তমানে কংগ্রেসের অবস্থান, বর্তমানে কংগ্রেসের অবস্থান খুব পরিষ্কার। এর রাজ্যে কংগ্রেস বামপন্থীদের সঙ্গে নিয়ে একসঙ্গে লড়াই করবে এবং কংগ্রেস এবং অধীর রঞ্জন চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রী ভাবনা দেখতে। ধন্যবাদ পলাশ বাবু। আবার আসবো কোনো এক সময় আপনার কাছে। নমস্কার। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।